বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত সদ্যকার উচ্চতর প্রশিক্ষণ ক্লাসের সম্মানিত সভাপতি এবং বায়োস উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং আজকের যিনি প্রবন্ধকার ডক্টর মৃণাল কান্তি নাথ এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী শিক্ষক ছাত্রছাত্রী ভাই বোনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা গরমের মধ্যেও কষ্ট করে ধৈর্য সহকারে বসে শোনার জন্য অপেক্ষা করতেছেন। তার জন্য আমি হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এটির উপর অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে। আর যিনি আজকের প্রবন্ধকার তিনি হয়তো আমরা অনেকেই চিনি না, উনি একজন আইটি এক্সপার্ট। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সমিতির একজন আইটি সম্পাদক, বাংলাদেশের বৃহত্তর একটি পেশাজীবী সংগঠন হোমিওপ্যাথিক পরিষদের মতো একটি সংগঠনের কেন্দ্রীয় আইটি সম্পাদক, অনেক অভিজ্ঞ অনেক এক্সপার্ট একজন ব্যক্তিত্ব। তিনি আমাদের মাঝে আজকে সুন্দর প্রাণবন্ত একটি প্রেজেন্টেশন দিয়েছেন। তাকে আমি পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিষয়টি ছিল অত্যন্ত ব্যাপক এবং বিশাল। সেই বিশালটি টপিকসকে তিনি কনসাইজ করে অন্তত আমাদের আয়ত্ত করার মতো সহজ সরলভাবে তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ইতিমধ্যে আমরা এই বিষয় সম্পর্কে অনেক জেনে গেছি। এর পরবর্তীতে এই প্রবন্ধের উপর আলোচনা করে যেটুকু গ্যাপ ছিল তা আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমি যারা আলোচনায় অংশগ্রহণ করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের যেটি টপিকস হরমোন জটিলতায় হোমিওপ্যাথি, এটি বিশদ ব্যাখ্যার আর প্রয়োজন হবে না। এই সাবজেক্টটি প্রথমে আমাদের বোঝার জন্য বলতে, এই সাবজেক্টটি আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের সাবজেক্ট, অর্থাৎ রোগ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য যে সাবজেক্টটা সেটা প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন কেন বলা হয়েছে? প্র্যাকটিস অফ মেডিসিন এই জন্য বলা হয়েছে, এখানে একটা রোগ সম্পর্কে আমরা জানব। রোগের যে লক্ষণাবলী থাকে, রোগের যে সমস্ত লক্ষণ থাকে, ক্রাইটেরিয়া থাকে, বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে আমাদের স্পেশাল মেডিকা থেকে এই রোগের লক্ষণের সাথে সাদৃশ্য রেখে এক গুচ্ছ ওষুধ নির্বাচন করে সেই ওষুধ থেকে আবার রোগীর জন্য একটি ব্যক্তি স্বতন্ত্র নির্ণয় করে একটি সাদৃশ্যপূর্ণ ওষুধ নির্বাচন করার নাম হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। কেননা অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা তো রোগের চিকিৎসা করি না, তাহলে আমাদেরকে এত রোগ সম্পর্কে এত ব্যাপক ধারণা দেওয়ার কারণটা কী? এর কারণ হচ্ছে যে আমাদেরকে ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া। অর্থাৎ আমরা মেডিকা লক্ষণ সমষ্টির মাধ্যমে আমরা ওষুধ নির্বাচন কীভাবে করতে হয় সেটা যেমন শিখি, তেমনিভাবে একটি রোগের যে বৈশিষ্ট্যগুলো থাকে, সিমটমগুলো থাকে, এইগুলোকে যে সমস্ত লক্ষণগুলো দেওয়ার জন্য স্যার এই লক্ষণগুলো কোন কোন ওষুধের মধ্যে আছে, নিশ্চয় একাধিক ওষুধ এখানে থাকবে। ওই ওষুধ থেকে রোগীর জন্য সুনির্দিষ্ট একটি ব্যক্তি স্বতন্ত্র নির্ণয় করে সাদৃশ্যপূর্ণ ওষুধ নির্বাচন করা হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের শিক্ষা। অর্থাৎ আমরা বুঝলাম যে
আমাদের যে দর্শন, আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, এটি এখানে যেন আমরা ভুল না করি। অ্যানিম্যাল কিন্তু একটি জায়গায় খুব জোর দিয়ে বলেছেন, চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন চিকিৎসকদের অজ্ঞতা। অ্যানিম্যাল বলেছেন চিকিৎসকদের অজ্ঞতা। আপনারা যাদের হাতে নাস্তা নেন সাথে সাথে খেয়াল করুন অ্যানিম্যালের কথা। অ্যানিম্যাল বলছেন চিকিৎসকের অজ্ঞতা একটি গুরুতর অপরাধ। চিকিৎসকের অজ্ঞতা একটি গুরুতর অপরাধ। সেই অজ্ঞতার কোনো শিকার যেন কোনো নিরীহ রোগীকে হতে না হয়। অর্থাৎ আপনাকে চিকিৎসক হতে হলে আপনাকে অজ্ঞতা আপনার মধ্যে থাকতে পারবে না। আপনাকে অবশ্যই আপনাকে সার্বিকভাবে জ্ঞান অর্জন করে আপনাকে চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করতে হবে, রোগী সেবা দিতে হবে। আমি জানি না, আমি বুঝি না, আমার এটি জানা নাই বা জ্ঞানের দন্যতা নিয়ে যেন আমরা নিজের এই চিকিৎসা পেশাকে নিজেকে পেশা হিসেবে গ্রহণ না করি। সেই জন্য আমরা অবশ্যই সব বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। সেই কারণে আজকের রোগ বিষয়ক প্র্যাকটিস অফ মেডিসিনের প্রেজেন্টেশন। এখানে কিন্তু অনেক হরমোন সম্পর্কে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়, অনেক হরমোন সম্পর্কে এখানে আলোচনা হয়নি, এরকম আছে। তবে মৌলিক যে হরমোনের যে ত্রুটিগুলো মানুষের মধ্যে রোগীর মধ্যে দেখা যায় এবং রোগব্যাধি আক্রান্ত রোগব্যাধিতে রোগ নেয়, সেই সমস্ত কথাগুলো মোটামুটি এখানে বিশদভাবে আলোচনা হয়েছে থাইরয়েডের উপর। অনেক হরমোন আলোচনা হয়েছে, থাইরয়েডের উপর কিন্তু মোটামুটি বিশদভাবে আলোচনা হয়েছে। প্রথমের স্লাইডগুলো আমার দেখার সুযোগ হয়নি, আবার এখানে লেখাগুলো খুব ছোট হওয়ার কারণে পড়ার সুযোগ হয়নি। হয়তো আমরা যদি বলেছি দুইটা কন্ডিশনের কথা, একটি রোগের কথা, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। এটি কিন্তু রোগের নাম, হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। এই দুটি কথা নিশ্চয় বলেছেন। এবং হাইপো এবং হাইপার কাকে বলে এটাও নিশ্চয় বলার কথা। তবে সংক্ষেপে আপনারা মনে রাখার জন্য কোন কন্ডিশনকে হাইপো বলা হয়, কোন কন্ডিশনকে হাইপার বলা হয়, সেটি আমি প্রথমে বলছি। কারণ এখানে অনেকের ভুল ধারণা হতে পারে। ভুল ধারণাটা থাকলে আমরা কিন্তু পুরোটাই ভুলের মধ্যে থেকে যাব। যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে কম, হাইপো মানে তাহলে এখানে দেখা যায় টিএসএইচ, যেটা হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি যখন বেড়ে যায় তখন বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, তাহলে এটা বিপরীতমুখী হচ্ছে না। এখানে কথা হচ্ছে যে এটি হচ্ছে স্টিমুলেটিং হরমোন, এটি যখন বেড়ে যাবে, এটি যখন বেড়ে যাবে তার সাথে সাথে আমাদের যে আগে যে বলা হচ্ছে T3 T4 এই থাইরক্সিন হরমোনগুলো কিন্তু কমে যাবে। এই কারণে টিএসএইচ বেশি সিক্রেশন হওয়ার পরও এটিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হরমোন সিক্রেশন কম হচ্ছে। যেহেতু হাইপো টিএসএইচ বেড়ে গেলে T3 T4 সিক্রেশন কমে যায়, সেহেতু এটাকে হাইপোথাইরয়েডিজম। এখন হাইপারথাইরয়েডিজম কাকে বলে? এটির ঠিক বিপরীত, টিএসএইচ যখন কমে যাবে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন কমে যাবে, T3 T4 তখন বেড়ে যাবে। এই ক্ষেত্রে এটা হবে হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ হাইপো আর হাইপার নিয়ে আমাদের আশা করি দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। আমাদের ম্যাথমেটিক্যাতে হরমোনের ইমব্যালেন্স এবং তা মানুষের শরীরের মধ্যে যে সমস্ত লক্ষণগুলো জন্ম দিয়ে থাকে বা প্রকাশ করে থাকে, তার আলোকে ম্যাটেরিয়াল মেডিকেলে তো অনেক মেডিসিন আমাদের রয়েছে। এখানে আমরা অবশ্যই সবসময় আমরা জানতে চেষ্টা করব, আমরা রিপোর্ট যেমন আমরা বুঝতে চেষ্টা করব, প্যাথোলজি টেস্ট
এটা যখন আমরা করাবো প্রয়োজন মতে, রোগ সম্পর্কে যখন আমাদের জ্ঞান থাকবে, সবশেষ ওষুধ নির্বাচন যখন আমরা করবো তখন আমরা চলে যেতে হবে আমাদের অর্গানাল মেডিসিন। অর্থাৎ আমরা রোগ সম্পর্কে জানবো, প্যাথোলজি সম্পর্কে জানবো, ওষুধ নির্বাচন হবে আমাদের মতো। এটা একটি বিড়ালের মতো, বিড়ালকে যখন হাত পা উঁচু করে আমরা উপর থেকে ছেড়ে দেন, এতে কিন্তু পড়াশোনা করবে, পায়ের পড়বে। আমাদেরকে যত জ্ঞানই অর্জন করি না কেন, আমাদের ওষুধ নির্বাচনের ভিত্তি হবে টোটালিটি অফ সিমটম। তবে হ্যাঁ, এই বিষয়গুলো প্যাথোলজি, রোগ সম্পর্কে জ্ঞান, এটি আমাদেরকে অনেক ওষুধ নির্বাচন করতে অনেক সহায়তা করে। সেই জন্য অবশ্যই আমরা এটি আয়ত্ত করতে হবে। তো এখানে এই হরমোন জটিলতায় যে সমস্ত রোগ হয়, এই রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের যে 2500-3000 ওষুধ আছে, এর মধ্যে যে কোনো একটা হতে পারে রোগী সদৃশ্যপূর্ণ হয়। তবে এত ওষুধের মধ্যে আমরা কিভাবে বাছাই করি? এই যে বললাম, ব্যক্তি স্বাতন্ত্র নির্ণয় করে তার যে পিকুলিয়ার যে সিমটমগুলো আছে, যে রেয়ার সিমটমগুলো আছে, এগুলোকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। এটা একটা বিশাল ব্যাপার। আমি যেহেতু বিশাল ব্যাপার থেকে সংক্ষিপ্ত একটা ধারণা দিব, যে আপনাদের একটা ধারণা দিব, যে আপনারা এই ধারণাটা নিয়ে নিজেরা চর্চা করবেন। ওখান থেকে আপনারা এই রোগের চিকিৎসা কিভাবে করতে হয়, ওষুধ কিভাবে কম একটা সংখ্যা থেকে ওষুধকে বের করতে হয়, সেটা আমরা টেকনিক পেয়ে যাবো। সাপোজ ধরেন, এখান থেকে আমরা যেটা এই রোগের সাথে, রোগের লক্ষণের সাথে যে লক্ষণগুলো মিলে যায়, যে ওষুধের সাথে মিলে যায়, সেটি আমরা তো নেবই। কিন্তু যদি দেখি যে এটার সাথে আমাদের ম্যাটেরিয়া মেডিকাল, গতানুগতিক ম্যাটেরিয়া মেডিকাল, আমি বলছি যেগুলো আমাদের সচরাচর ম্যাটেরিয়া মেডিকাল, এখানে যে সমস্ত ওষুধগুলো আছে, সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ ওষুধগুলো এই হরমোন জটিলতার ক্ষেত্রে আমরা কাজ তেমন দিচ্ছে না, বা কাজ দিলেও আবার রোগটা ফিরে আসতেছে। এই যে কাজ দিচ্ছে না বা কাজ দেওয়ার পর আবার রোগটা ফিরে আসতেছে, এই কন্ডিশনটা, এই ক্ষেত্রে আমাদের কোন দিকে নজর দিতে হবে? আমরা এই প্রবন্ধে, আমি বলছি খুব সুন্দর প্রবন্ধ আছে, তবে এর সাথে যদি এই হরমোন জটিলতার পিছনে যেটা মায়োসিটিক কারণটা যদি ব্যাখ্যা হতো, আরো বেশি সক্রিয় হতো। কারণ প্রত্যেকটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল কজ হচ্ছে মায়োজম। মায়োজম যদি বায়োলজি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি অবশ্যই মায়োসিটিক ট্রিটমেন্ট নিতে পারেন। তো এখানে আমরা সেদিকেও চিন্তা করে দেখলাম যে সেই রোগীটা সফল হচ্ছে না, বা আমরা সেই রোগীটা বারবার রোগটা আবার ফিরে আসছে। তখন আমরা গতানুগতিক যে ম্যাটেরিয়া মেডিকেল, তার থেকে কিছু স্পেশাল ম্যাটেরিয়া মেডিকেল আছে, সেদিকে আমরা দৃষ্টি নিবন্ধন করব। অর্থাৎ আমরা আজকে যে কতগুলা হরমোনের নাম বলেছি, ইনসুলিন, কর্টিসল এবং এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই যে কতগুলা হরমোনের নাম বলছি, সবগুলো হরমোন কিন্তু গ্ল্যান্ড থেকে নিঃসরণ। এবং আমাদেরকে এমন কিছু ম্যাটেরিয়া মেডিকেল আছে, যেখানে এমন কিছু ম্যাটেরিয়া মেডিকেল অন্তর্ভুক্ত করছে, যেগুলো কিন্তু যে সমস্ত হরমোনগুলা, যে সমস্ত গ্ল্যান্ড থেকে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে, সেই সমস্ত গ্ল্যান্ড থেকে বা গ্ল্যান্ডের নির্যাস থেকে ওষুধ সৃষ্টি করছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। যেমন ধরুন, পিটুইটারি একটি গ্ল্যান্ড, কিন্তু পিটুইটারি একটা ওষুধের নাম, সেটা আমাদের ম্যাটেরিয়া মেডিকেলে অন্তর্ভুক্ত। পিটুইটারি অ্যান্থেয়ার, আর একটা পিটুইটারি অ্যান্থেরিয়ার রোগ, যে সামনে রাখছে আমি যেটা বলছি, পেনিয়াল, এগুলো গ্ল্যান্ড। থাইরয়েড, যেটা থাইরয়েডিনাম, যেটা থাইরয়েড থেকে মানে প্যারাথাইরয়েড, থাইরয়েডের চিত্র আপনি দেখছেন, চারপাশে একটা বিন্দুর মতো দেখছেন না, এটা হচ্ছে প্যারাথাইরয়েড। থাইমাস, এটাও একটি গ্ল্যান্ড, এখান থেকে হরমোন নিঃসরণ হয়। আমি এখন যেগুলো বলছি সবগুলো কিন্তু ওষুধের নাম, এগুলো গ্ল্যান্ডের নাম, আবার ওষুধের নাম। আবার বলছি পিটুইটারি
ভেন্ট্রিয়াল লোব, পেনিয়াল থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, ইনসুলিন, ওষুধের নাম বলছে অ্যাড্রেনালিন, যেটা কিডনির উপর থাকে, অ্যাড্রেনালিন, হ্যাঁ, আর সুপ্রা রেনাল, এটাও ওষুধের নাম। এবং যৌন গ্রন্থি থেকে কিছু ওষুধ ব্র্যান্ড থেকে ওষুধ রেডি করছে, যেটা হচ্ছে ওভারি, ফিমেল একটা অর্গান, প্লেসেন্টা ফিমেল অর্গান, মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড কেউ বলতে পারবেন কে? থ্যাংক ইউ। মেমারি গ্ল্যান্ড, টেস্টিস, এগুলো হচ্ছে এই 5 প্রকার, এগুলো হচ্ছে আরো যুক্ত হয়েছে। এগুলো সাধারণত এই মানে সেক্স অর্গান থেকে, মানে যেগুলো গ্ল্যান্ড থেকে এগুলো প্রিপারেশন করা হয়। অর্থাৎ এই সমস্ত ওষুধগুলা আমরা ওই ক্ষেত্রে প্রয়োগ করব যেই ক্ষেত্রে আমরা সচরাচর ওষুধগুলা কাজ করতেছে না, বা কাজ করার পর মাইথেরিক চিকিৎসা দেওয়ার পরও দেখা যাচ্ছে আবার ফিরে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধগুলার কথা বিবেচনা করব। এখন এই ওষুধ থেকে, এতগুলো ওষুধ থেকে সবগুলো ওষুধ সম্বন্ধে আলোচনা করা যায়। আমি এখান থেকে কয়েকটা ওষুধের কথা আলোচনা করব। যেমন ধরুন থাইরয়েডিনাম, এটি একটি ওষুধের নাম। আমরা প্রবন্ধকার দেখছি, প্রবন্ধকের মধ্যে খুব সুন্দর একটা স্লাইড এখানে উপস্থাপন করছে। এটির কোন কোন ক্ষেত্রে আমরা রোগীকে প্রয়োগ করছি? প্রধান একটা ক্ষেত্র আছে ওবেসিটি, অর্থাৎ মুটিয়ে দেওয়া, মেদ বৃদ্ধি। মেদ বৃদ্ধির বিষয়টা এমন যে সে দেখা যাবে অনেক রোগী বলবে সে খাওয়া দাওয়া একদম প্রায় সেরে দিচ্ছে, খাওয়া দাওয়া না হয় বললে মানে সয়, সেক্ষেত্রেও সে কিন্তু দিন দিন ওয়েট বাড়তেছে। পা ফুলে যাচ্ছে, আমরা পায়ে টিপ দিবেন, পায়ের চাপ কিন্তু, আঙ্গুলের চাপ কিন্তু বসতেছে, পা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এবং একইভাবে আবার মেল নিউট্রিশন বলে, আবার শুকিয়ে যাচ্ছে। এটি হচ্ছে ওই ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম। হাইপো হলে মোটা হয়ে যাবে, হাইপার থাইরয়েডিজম হলে শুকিয়ে যাবে। মেল নিউট্রিশনের ক্ষেত্রে এই থাইরয়েডিজম, থাইরয়েডিজমের একটা বড় লক্ষণ। কিডনিজম এই নামের একটা রোগ আছে, অর্থাৎ আমন মানে অপুষ্টিতে ভুগে বাচ্চারা, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। হয়তো দেখবেন সে প্রচুর খাওয়া দাওয়া করতেছে, তাকে আমরা স্বাভাবিক চিকিৎসা গুলা দিয়েছেন, মাইথেরিক চিকিৎসা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা এই চিন্তা করতে পারি। আবার হয় অনেকের গ্রোথ, স্বাভাবিক গ্রোথ হয় না, দাঁত ওঠে না, দাঁত পরেও দাঁত ওঠে না, দাঁত হয়তো প্রথম দিকে উঠছিল, তারপরে আর উঠতেছে না, বা প্রথম দিকে দাঁত উঠতেছে না, তার সময় পারিয়ে গেছে দাঁত ওঠার। সেক্ষেত্রে অনেকের দেখবেন ঘাড়ের চামড়া, আঙ্গুলের এই চামড়াগুলা, এই বিভিন্ন জয়েন্টের গুলো পুরো হয়ে যায়, মোটা হয়ে যায়, রাফ হয়ে যায়। আবার একইভাবে চামড়া কুচকে যায়। এগুলো কিসের লক্ষণ বলছি আমরা? এবং স্মৃতিশক্তির দুর্বলতা, মানসিক বিকাশটা ঘটে না, দোকানে হয়ে যায়। অনেকের দেখা যায় অনেক শিশু আঘাত পেয়ে হাড় ভাঙছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের জায়গার মধ্যে বাসায় যায়, অটোমেটিক লেগে যাবে, না ফেলেও লেগে যাবে। কিন্তু যে সমস্ত শিশুগুলো দেখবেন যে হাড় ভাঙার পরে হাড়টা জোড়া লাগতেছে না, তাহলে সেক্ষেত্রে এই ওষুধটার কথা আমরা চিন্তা করতে পারি। এবং একই সাথে তার মধ্যে একটা ডিজায়ার থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার একটি আকাঙ্ক্ষা। শিশুদের ক্ষেত্রে আমি বলছি, চুল পাতলা হয়ে যাওয়া, চুল ধরে যাওয়া, হেয়ার ফল, এবং হার্ট দুর্বল হয়ে যাওয়া, হার্ট দুর্বল। আরেকটা চমৎকার রোগের নাম আছে এখানে, প্রবন্ধকার কিন্তু বলেছেন যে গ্রেভ ডিজিজ। আপনারা দেখছেন একটা ছবিতে চোখগুলো বের হয়ে আসতেছে, চোখের পুতুলটা একবার ঠিক মধ্যখানে যেন বের হয়ে আসছে, চোখের ভিতর থেকে ফেলে বের করে দিচ্ছে। এটাকে বলা হয়, এটা একটা অটোইমিউন ডিজিজ, গ্রেভ ডিজিজ বলা হয়। বাংলায় এটাকে ছানা ভরা চোখ বলা, ছানা ভরা চোখ। এর পেছনের কারণ হচ্ছে গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজের ক্ষেত্রে এটা সুন্দরভাবে থাইরয়েডিনাম যে আলোচনা করছে, অন্য কোনো ওষুধে এভাবে আলোচনা করবে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র থাইরয়েডিনাম। এবং আমরা যদি থাইরয়েডের কথা বলা হয়, আমাদের গলগণ্ড, গলগণ্ডের কথা বলতে, গলগণ্ডের ক্ষেত্রেও ওষুধটা প্রযোজ্য।
প্রবন্ধকার বলেছেন ইদানিং কিন্তু আমাদের বাংলাদেশে গলগণ্ডর কমিটি আছে। এটার সাথে সাথে কিন্তু আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে এটা আসলে আমাদের গলগণ্ড বেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে এটা একটা গঠনগত পরিবর্তন, কিন্তু আমাদের যেটা এই ক্রিয়াগত পরিবর্তন ফাংশনাল ডিসঅর্ডার, এটা বললাম হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হরমোনাল যে ইমব্যালেন্স, এটা কিন্তু এখন জ্যামিতিক হারে বাড়তেছে। এটা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়তেছে। এই ক্ষেত্রে আমাদের থাইরয়েড নামক কথা আমরা চিন্তা করব। আরেকটা ওষুধ আমি পাশাপাশি, এত কিছু ওষুধ এখানে সবকিছু ওষুধ আলোচনা করে না, প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড এখানে আসলে আমাদের একটা অর্গান কথা দেখাচ্ছে না, গ্ল্যান্ডের কথা। প্যারাথাইরয়েড এখান থেকে একটা ওষুধ প্রিপারেশন করা হয়েছে। এদিকে টিটানি নামক এক ধরনের স্নায়ু রোগ আছে, টিটানি। এই রোগের ক্ষেত্রে এই আমাদের আমাদের যে প্যারাথাইরয়েড ওষুধটা অত্যন্ত কার্যকর। এর আগে আমাদের প্রবন্ধকার নিশ্চয় বলেছেন এটা, এই গ্ল্যান্ডের কাজটা কি? এই গ্ল্যান্ডটার অনেক কাজের মধ্যে একটা ফান্ডামেন্টাল কাজ হচ্ছে আমাদের শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স করা, আমাদের শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স করা। অর্থাৎ এটি যখন ত্রুটিপূর্ণ ফাংশন দেবে তখন শরীরের ক্যালসিয়াম ঘাটতি দেখা দিবে, সেটিকে বলা হয় হাইপোক্যালসিমিয়া। এটিকে বলা হয় হাইপোক্যালসিমিয়া। তো এই ক্যালসিয়াম ঘাটতির কারণে আমাদের মধ্যে টিটানি নামক এক ধরনের স্নায়ু রোগ হয়। এটি আমাদের নার্ভের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে, এক্সাইটমেন্ট সৃষ্টি করে, এবং আমাদের নার্ভগুলা টান হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই কারণে আপনারা দেখবেন অনেক রোগী হাত এরকম পেটে গেছে, পা এরকম করে, এটা কিন্তু প্যারালাইসিস বা অনেকে রিউমাটিক আর্থ্রাইটিসের কারণে অনেক সময় আঙ্গুল টাঙ্গুল পেকে যায়। এটা রক্ত এরকম করে হাত পা এরকম করে, এটা চিত্র আছে খুব সুন্দর। এই ক্যালসিয়াম ঘাটতির কারণে এই টিটানি নামক যে রোগটা, এই রোগটা যখন দেখা দেয় তাদের মধ্যে এই স্নায়ু রোগটা দেখা দেয়। আমার দেখা এরকম রোগী আছে, একটা আমাদের এখানে গণিবেখানের মধ্যে একটা ছেলে ভিক্ষা করে, এরকম করে থাকে, টাকা পয়সা থাকে, গণিবেখার একটা ছেলে দেখে। এইটা হচ্ছে এই রোগের ক্যালসিয়াম ঘাটতির কারণে সাধারণত এটা হয়ে থাকে। তো এলোপ্যাথি ডাক্তাররা কি করে, যেহেতু এটা ক্যালসিয়াম ঘাটতির কারণে এটা হয়েছে, তাদেরকে ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট দিয়ে এটাকে সুস্থ করতে চায়। কিন্তু তারা তো ক্যালসিয়ামের যতক্ষণ ক্যালসিয়াম দেয় ততক্ষণ না তারা ক্যালসিয়াম কভারেজ পাবে। ক্যালসিয়াম তখন শর্ট হবে সারা জীবন, তো ক্যালসিয়াম দিতে তো মানে ফুরাইবে না, এবং এক পর্যায়ে ক্যালসিয়াম দিয়েও ফুরাইবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের যে হোমিওপ্যাথিতে সূক্ষ্মমাত্রায় যেটা মেডিসিন সেটা হচ্ছে কি, প্যারাথাইরয়েড। ওষুধের নাম প্যারাথাইরয়েড। এই কথাটি, এই রোগীটা কিন্তু বিরল হলেও কিন্তু দেখা যায় আমাদের বিভিন্ন দেখা যায়। এটি আর এটার সঙ্গে আরো অনেক কথা আছে, আমি দেখতে রাখছি না। আর এইটার কিন্তু একটা লক্ষ্য, বুড়ো আঙুলটা ভিতরে ঢুকে যাবে, বুড়ো আঙুলটা ভিতরে ঢুকে যাবে, বাঁকা হয়ে যাবে কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। এবং তার আরেকটা বৈশিষ্ট্য, আমাদের রোগীরা প্যারালাইসিস হয় না, প্যারালাইসিসের ক্ষেত্রে এটা কম্পনশীল পক্ষাঘাত বলে, মানে কাপড়ে থাকতো। এটাকে অনেকে পার্কিনসন ডিজিজের সাথে রং হয়, মনে করেন অনেকে এটাকে পার্কিনসন ডিজিজ, কিন্তু এটা পার্কিনসন ডিজিজ না, এটাকে বলা হয় প্যারালাইসিস এজিটেন্ট, মেডিকেল টার্ম। তো এখানে ওই পার্কিনসন রোগের সাথে অনেকে ভ্রম করে, যেহেতু এটা কম্পন হয়, অর্থাৎ যেসব প্যারালাইসিসের ক্ষেত্রে কম্পন থাকবে আক্রান্ত অঙ্গ, সেক্ষেত্রে আমরা প্যারাথাইরয়েড ওষুধটার কথা চিন্তা করবেন। আর এই রোগীর ক্ষেত্রে হাত পায়ে নিজের নিয়ন্ত্রণ থাকে না, মানে নিজের অনিচ্ছাকৃতভাবে এটা কম্পন করে, এই কারণে অনেকে এটা পার্কিনসন মনে করে। আচ্ছা, এটি হলো দুইটা ওষুধ। আরেকটি ওষুধ ওভারি একটা ফিমেল অর্গান, ওভারি একটা হোমিওপ্যাথিক ওষুধ। তো এটা আমাদের কি ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, এটা বেশ কিছু আমাদের তথ্য আছে, সেখান থেকে আমি মূল কয়েকটা কথা। আমাদের মহিলাদের যে বন্ধ্যত্ব, ইনফার্টিলিটি, এই ক্ষেত্রে ওভারের একটা কার্যক্ষেত্র রয়েছে। আমি আবার বলছি, আপনাদের মানে টোটালিটি অফ সিমটম এবং মাইজবেটিক
চিকিৎসা সব বিবেচনা করে চিকিৎসা দেওয়ার পর যদি আমরা আরো গতিতে না করেন তখন এই চিকিৎসায় আমরা এই ওষুধগুলোর কথা চিন্তা করবো। এবং এটার মধ্যে আজকে দেখা যায় সে সেক্সুয়ালি কিন্তু অ্যাক্টিভ, ফিমেল হলেও সে ফিমেলের একটা ব্যাপার আছে, সেক্সুয়ালি সে অ্যাক্টিভ কিন্তু সে বন্ধাত্ম, এটাই তার একটা বৈশিষ্ট্য। এবং তার ফিমেল অর্গানগুলো দেখা যায় স্বাভাবিক মানে সুগঠিত নয় বা তার মানে অপুষ্টি রয়েছে ফিমেল অর্গানগুলো, সেক্ষেত্রে আমরা ওভারি ওষুধটা প্রয়োগ করতে পারি। এবং এটা বন্ধাত্বের সাথে সাথে প্রেগনেন্সি তৃতীয় এবং পঞ্চম মাসে মিসক্যারেজ অ্যাবর্শন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অর্থাৎ তৃতীয় এবং পঞ্চম মাসে যখন অ্যাবর্শন টেন্ডেন্সি থাকে সেগুলির ক্ষেত্রে আমরা এই ওষুধের কথা চিন্তা করব। এই ওষুধটি সাধারণত জরায়ুকে সুগঠিত করে, শক্তিশালী করে, যাতে মিসক্যারেজ ঠেকাতে পারে এবং পর্যাপ্ত কাটিয়ে ওঠে গর্ভধারণ করতে পারে, সেরকম একটা প্রোডাকশন দিয়ে মানে জরায়ুকে সংগঠিত করে, গর্ভপাত থাকে। এইগুলো তিনটে ওষুধের কথা। আর কয়েকটা ওষুধ আমাদের ওমর ফাইট ভাই বলছেন বোধহয় প্লাসেন্টার কথা, না ওই আমাদের উনি যে মানে ফাংশনের কথা বলেছেন সেই ফাংশনের কিন্তু এই ওষুধটা কাজ করে। এটা একটা ওষুধ প্লাসেন্টা, আমরা নাম শুনছি দোকানে প্লাসেন্টা ওষুধের নাম আছে, স্ত্রীর অর্গানের নাম বাংলায় বলে ফুল, কিন্তু ওষুধের নাম আমার মনে হয় অনেকে জানেন। এই প্লাসেন্টা একটা ওষুধ আছে, এই ওষুধের এই প্লাসেন্টা অর্গানের আমাদের মানব শরীরের যেটা কাজ, মানব শরীরের সাথে সরাসরি যে কানেক্ট সেটা হচ্ছে প্লাসেন্টা এবং আমাদের পিটার বা বেবির নাভির সাথে। এই প্লাসেন্টা দিয়ে একটা বেবিকে মানে ভ্রূণ থেকে একেবারে বেবি ডেলিভারি পর্যন্ত যতটুকু মানে তাকে সুগঠিত সুসংগঠিত করা দরকার, গ্রোথ হওয়া দরকার, এটির মাধ্যমে হয়। কিন্তু এটি ছাড়াও এই প্লাসেন্টার কিন্তু আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের মানে সেই ওষুধের স্তনে দুগ্ধ সঞ্চারণ করা। এটি যে বইতে লিখেছেন, এখানে লিখেছেন যে এই ওষুধটা প্রয়োগ করলে তো দুগ্ধ সঞ্চারণ হয়, এমনকি দেখা গেছে যে বালিকা আর মেরে বিদ্যা তার এখন বাচ্চা ধারণ করতে ক্ষমতা নেই, তাদেরকে প্রয়োগ করার পরও ওদের মধ্যে দুঃশ্বাস সঞ্চারণ হতে দেখা গেছে। এটা এই বই এই লেখাটা লিখছেন অ্যালেন কিনোডে, লিডিং রিমেডি কিনোড আছে না, লিখছেন। তো অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের মাদের ওষুধে যখন সঞ্চারণ পায় না, সেই ক্ষেত্রে আমরা যখন ওষুধ ব্যর্থ হবে সেই ওষুধের কথা আমরা চিন্তা করব। আরেকটি ওষুধ যেমন ধরে পিটুইটারি, এটা অনেক কাজ আছে। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটা আমাদের যে ক্যাপ্টেনের মতো আমাদের সব শরীরে যত গ্ল্যান্ড আছে সবগুলোকে এটা কিন্তু পরিচালনা করে, সেজন্য একটা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এখান থেকেও একটা ওষুধ রেডি করা আছে, আমরা আগে শুনছি টেস্টিস থেকে রেডি করতে। অকাল বার্ধক্য এই ক্ষেত্রে আমরা টেস্টিস এবং পিটুইটারি এই দুটাকে আমরা বেছে নিতে পারি। আমাদের একটা কমন ইদানিং চর্মরোগ, অত্যন্ত ক্রিটিক্যাল চর্মরোগ, সেটার নাম হচ্ছে সোরিয়াসিস বলা হয়। হ্যাঁ, এটি কিন্তু অনেক রাইটাররা বলছেন এটি ক্যান্সারের একটা মানে প্রি কন্ডিশন, এটি পরবর্তীতে হচ্ছে ক্যান্সার। হ্যাঁ, এই সব রোগটার গভীরতা অনেক বেশি। এই ক্ষেত্রে থাইরয়েড নামকতা আমরা চিন্তা করতে পারি। এই ওষুধটা কিন্তু আমরা মধ্যবর্তী ওষুধ হিসেবে প্রয়োগ করতে পারি। মাঝে মাঝে ওষুধ যখন আমরা মানে কাজ না করবে, থেমে গেছে, অন্য ওষুধ ব্যর্থ হচ্ছে, সেখানে আমরা ইন্টারকারেন্ট রিমেডি হিসেবে মাঝখানে আমরা প্রয়োগ করতে পারি। এবং অ্যাড্রিনালিন, এটা একটা ওষুধের নাম বললাম, এটা গ্ল্যান্ডের নাম, ওষুধের নাম। এটি আমাদের শরীরের যে সমস্ত সিম্প্যাথেটিক নার্ভ আছে, এই নার্ভের উপর এটি কিন্তু প্রধান ক্রিয়া করে। এই নার্ভের উপর প্রধান ক্রিয়া করার কারণে এটি যখন উচ্ছ্বাস দেখা দেয়, মানে এটি কিন্তু অনেক সময় রোগের জন্য বিপজ্জনক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায় বা স্ট্রোক হয়ে যায়। এটি সিম্প্যাথেটিক নার্ভ, অত সেন্সিটিভ নার্ভ, এটির উপর অ্যাড্রিনালিন ওষুধটি বেশিভাবে বা বেশি প্রভাব রাখে। অ্যাড্রিনালিন ওষুধটি কিন্তু অনেকে হাই ব্লাড প্রেশারের জন্য, হাইপারটেনশনের জন্য ব্যবহার করে থাকে।
হাইপারটেনশন, তো এই ক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন আমরা রোগীদের কাছে দেখতে হবো তখন আমরা এই রোগগুলো সামনে নিয়ে আসবো। আর হার্ট ফেল, ব্রেন স্ট্রোক তো আছে, এই ক্ষেত্রে আমরা চিন্তা করবো। আর আমি বেশি দূর যাচ্ছি না, প্যানক্রিয়াস থেকে যেটা আমরা ইনসুলিন সিক্রেশন বা প্যানক্রিয়াস এই অর্গান থেকে প্যানক্রিয়াম একটা আরেকটা চিত্র আমরা প্রায় দেখি ইদানিং মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোক, মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত ওদের আমি অনেক মহিলাকে দেখেছি। আমি একটা রোগী পেয়েছি, সে রোগীটা তার পুরা ফ্যামিলি কিন্তু আপডেটেড, মানে তারা কিন্তু মেকআপ করে না, কিন্তু তাদের মধ্যে একজন আসছে যে মেকআপ করে। আমি জিজ্ঞেস করলাম যে ওরা আত্মীয় কিনা, বলতে না ওটা আমার মেয়ে। এখন ওনার রোগের কিছু চিহ্নিত দিতে আমাদের দেখতে হচ্ছে। যখন মেকআপটা করলাম দেখি একটা মরণ আসা, অর্থাৎ উনি মেকআপটা করছেন, আমি এটা মেকআপের বিরুদ্ধে বলছি, উনি মেকআপটা করছেন ওনার এই জিনিসটা হাইড করার জন্য। তো এই অনেককে মহিলাদের দেখবেন অবাঞ্ছিত লোম ভিতরে মুখের মধ্যে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রেপার্টারিতে বেশ কিছু ওষুধের কথা উল্লেখ করেছে, এটাকে হিউজ সুটিজম বলা হয় এই রোগটির নাম। এখানে ব্র্যাডেক আপনি নিয়েছেন, আমি এটা সম্ভবত কমপ্লিট রেপার্টারিতে পাইছি বলে। ব্র্যাডেক আপ, সিলিসিকুলা, কর্টিকল, ইগনেশিয়া, লাইট্রো, পাল, সিপিয়া, কুজা। সিপিয়াকে এখানে সেকেন্ড গ্রেডে ধরা হয়েছে। তবে আমার অভিজ্ঞতায় এবং অনেক সিনিয়রদের থেকে আমি জেনেছি যে আরো 200 অধিক ওষুধ এখানে খুবই কার্যকর। আমিও প্রয়োগ করে এটা সফল পেয়েছি। একটা হচ্ছে সুজা এবং ওলিয়াম ক্যাকুলিনাম, সুজা, এই দুটি ওষুধ মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম যখন দেখা দেবে আমরা এই ওষুধটা সামনে নিয়ে আসবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আপনাদের অনেকক্ষণ ধরে আমার এই বক্তব্য শোনার জন্য, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ।